শুধু দর্শক, আপনাদেরকে কবিতার সাথে থেকে আমি কবিতা দিলাওয়ার স্বাগত জানাচ্ছি। আজ আমাদের সাথে একজন বিশেষ অতিথি উপস্থিত আছেন, হাসন জানের রাজা। আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে ওয়াশিংটন মেট্রো এলাকাতে হাসন জানের রাজা মঞ্চায়ন হয়ে গেছে, নিউ ইয়র্কেও হয়েছে এবং খুব সফলভাবে হয়েছে। কিন্তু এবারে আমরা যেটি দেখতে যাব সেটি হচ্ছে কেনেডি সেন্টারে, যেটি আমেরিকার শিল্প সাহিত্য অঙ্গনের এইখানে যারা পরিবেশন করেন, মঞ্চায়ন করেন, তাদের জন্য একটি বিরাট সম্মানের ব্যাপার এবং বাংলাদেশি কমিউনিটির একটি সংগঠন প্রথমবারের মতো তাদের নিজের প্রচেষ্টায় কেনেডি সেন্টারে হাসন জানের রাজা নিয়ে আসছেন। এবং যে সংগঠনটি আপনাদের জন্য এই ব্যবস্থা করেছেন তারা হচ্ছেন একতারা। আমার সামনে বসে আছে একতারার কর্ণধার শেখ মাওলা মিলন এবং প্রজ্ঞা আহমেদ, যার সাথে পরিচয় করিয়ে দেব, যে নাটকটি নিয়ে, যে গীতল নাটকটি নিয়ে আমরা হাজির হচ্ছি এবার, তার রচয়িতা শাকুর মজিদ। তিনি স্থপতি এবং লেখক, নাট্যকার, পরিচালক। তার অনেক অনেক পরিচয়। বাংলা সাহিত্যে, শিল্পের জগতে তিনি তার অবদান রেখে চলেছেন ক্রমাগত। শাকুর মজিদ, আপনাকে স্বাগত কবিতার সাথে। আমরা অত্যন্ত গর্বিত আপনাকে পেয়ে আজ আমাদের মাঝে। কেমন আছেন? আছি ভালো, খুবই উত্তেজনা বোধ করছি নাটকটার ব্যাপারে। যে নাটকটা লেখা হয়েছিল অন্য একটা ঘটনাকে অবলম্বন করে বা অন্য একজন মানুষের জন্য, সেই নাটক কালের পরিক্রমায় ঘুরতে 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 একেবারে 7 সমুদ্র 13 নদীর ওপারে 16,000 মাইল দূরে আরেকটা জায়গায় এই দেশের মানুষ মঞ্চায়ন করছে তৃতীয়বারের মতো। এই বোধটা ভাবতেই আমার কাছে মনে হচ্ছে যে আমি যেন একটু ভুবনজয়ী মনে হচ্ছে, যেন আমার বিশ্বটা আমারই জয় করা হয়ে গেছে, এরকম একটা কিছু। এই আনন্দটা পাচ্ছি আর কি। এবং আমাদের সাথে উপস্থিত আছেন শেখ মাওলা মিলন, প্রজ্ঞা আহমেদ। তোমাদেরকেও স্বাগত কবিতার সাথে থেকে। এর আগে মিলনকে আমরা পেয়েছি। আজ শেখ মাওলা মিলন হাসন জানের রাজার যে গীতিনৃত্য নাট্য আমরা যেটা দেখতে পাবো সেটির পরিচালনার দায়িত্বে এবং প্রধান চরিত্র অভিনয় করছেন। এবং তার সাথে আছেন প্রজ্ঞা, যাকে আমরা একতারার প্রায় প্রতিটি পরিবেশনাতেই পেয়েছি। এবং প্রজ্ঞা একতারার খুব একজন শক্তিশালী অভিনেত্রী এবং সংগঠকও বলতে পারি আমরা। সবসময় সাথে আছে একতারার হৃৎপিণ্ড। ঠিক বলেছেন প্রজ্ঞা। স্বাগত তোমাকে। তুমি কবিতার সাথে প্রথমবারের মতো উপস্থিত হলে কিছু বলতে চাইলে স্বাগত বক্তব্য সম্পর্কে একটু বলো। আমার আন্তরিক কৃতজ্ঞতা আমাকে এরকম একটা সুযোগ দেওয়ার জন্য। একতারার সাথে কাজ করি আমি 21 বছরের উপরে, এবং আমাদের এলাকায় বলা হয় যে আমি এক্সক্লুসিভলি একতারার। আসলে আমি এক্সক্লুসিভলি আমাদের বাংলাদেশের ফোকের, এবং সেটাকে যেহেতু একতারা ধারণ করে তাই তার পার্ট। কিন্তু আজকের দিনে এখানে আসাটা সবচেয়ে বিশেষভাবে আমার কাছে যে কারণে, সেটা হচ্ছে এক ফ্রেমের মধ্যে শাকুর মজিদের মতো এরকম, আমি কালজয়ী বলবো, কারণ এখনো আপনি আছেন। যখন আপনি থাকবেন না, আপনার এই অসাধারণ সৃষ্টিগুলো কিন্তু রয়ে যাবে। এখানে যখন আপনার নাটক আমরা করি তখন যে রেসপন্সটা পাই, আশ্চর্যজনকভাবে অনেকে নাট্যকারকে চেনে না, কিন্তু আপনাকে আমাদের প্রতিটা কাজের পরে আপনার নাম, শুধু আমরা না, আমাদের দর্শক আপনার নামের অনুরণন তোলে। সুতরাং আমার সৌভাগ্য এরকম চমৎকার একটা অনুষ্ঠানে কবিতার সাথে তার সুযোগ করে দেয় আপনার পাশে থাকতে পারছি। মিলন, তোমাকে আরো একবার স্বাগত কবিতার সাথে। এবং আমাদেরকে যে তুমি কেনেডি সেন্টারে নিয়ে যাচ্ছ তোমার এই হাসন জানের রাজার মাধ্যমে, সেটার জন্য
অনেক অনেক ধন্যবাদ। যদি কবিতার সাথে দর্শকদের জন্য তুমি কিছু বলতে চাও প্রাথমিকভাবে, তারপর আমরা অন্য প্রসঙ্গে যাব। ধন্যবাদ কবিতার সাথে আজকে আমাদেরকে আমন্ত্রণ জানাবার জন্য ধন্যবাদ। আমরা আসলে যে কাজটি করতে যাচ্ছি স্বপ্ন তো আমরা দেখেছি আমাদের শাকুর মজিদ ভাই ওনার মাধ্যমে, ওনার লেখার যে কি বলবো পাওয়ার, সেটা যখন আমি ওনার স্ক্রিপ্ট পড়ি তখন মনের ভেতরে যে একটা জাগরণ হয়, যে সেই কাজটাকে আমরা প্রকাশ করতে যদিও সেভাবে পারি না উনি যেভাবে লিখেছেন, বাট আমরা চেষ্টা করেছি সেটাকে তুলে ধরবার জন্য। সেখানে আমাদের পুরো দল, আমাদের একতারার নাট্য দল যেভাবে স্যাক্রিফাইস করে প্রতিদিনের সময় দিয়ে আস্তে আস্তে করে গড়ে তুলেছে নাটকটিকে, আমরা ভীষণ আনন্দিত যে আমাদের এখানকার এবং নিউ ইয়র্কের যারা দেখেছেন নাটকটা তারা পছন্দ করেছেন, এবং আমরা কিছুটা হয়তোবা জাস্টিস করতে পেরেছি শাকুর ভাইয়ের লেখার সাথে। আমরা জানি আমরা কেউ প্রফেশনাল নই, আমাদের ভুল ভ্রান্তি আশা করছি আপনারাও নিশ্চয়ই ক্ষমা সুন্দর চোখেই দেখেছেন। আমি এই প্রসঙ্গে বলতে যাচ্ছি, অবশ্যই মানে এরা প্রফেশনালি কাজ করছে না, এটা তাদের শখ, এবং শখের বশে এই যে বাংলার যে ফোকের প্রতি যে ভালোবাসা, সেই ভালোবাসা নিয়ে একতারা কাজ করে যাচ্ছেন। আমি জানি না শাকুর মজিদ আপনি খেয়াল করেছেন কিনা, একতারার যে এ পর্যন্ত যতগুলো প্রযোজনা সবগুলোই ফোক, বাংলার ফোককে নিয়েই কাজ করেছে ওরা। এবং আপনারই আরো একটি প্রযোজনা ওরা করেছে, আপনার লেখা আরো একটি, মহাজনের নাও। আমি দুটোরই ভিডিও দেখেছি। মহাজনের নাওটা করা হয়েছিল সম্ভবত 2013 বা 14 সালে, 2011 সালে। ও মাই গুডনেস। 2010 সালে আমার এই নাটকটা তখন প্রথম মঞ্চে আসে ঢাকায়, এবং সেখানে একটা রিক্সা, স্টেজের মধ্যে একটা রিক্সা অবতীর্ণ হয়, এই রিক্সা থেকে সঞ্চালক প্রথম আসে, বাংলাদেশের রিক্সা নিয়ে আসে, নৌকাকে ডিজিটালি প্রেজেন্ট করা হয়। আমার কাছে মনে হয়েছিল যে এখন থেকে 13 বছর আগেও অনেক উন্নত প্রযুক্তির অনেক ব্যবহার হয়েছে, আর গানগুলো খুব অসাধারণ ছিল। এবং ওই নাটকে আমার যে জিনিসটা খুব বেশি ভালো লাগে নাই, সেটাতে আমার এখন বলতেই পারি, সেটা হচ্ছে ওরা ওই ঢাকায় যে প্রযোজনাটা হয়েছিল ওটারই একটা ট্রান্সফরমেশন করেছে, ওটার মতো করেছে। কিন্তু এই হাসন জানের রাজাতে আমি এসে দেখলাম যে পরিচালক এই ঢাকার নাটকের দল প্রাঙ্গণে মোর যে নাটক, যেভাবে নাটকটা করেছে, এখান থেকে পুরো ভেঙে ও নিজের স্বতন্ত্র একটা নাট্য ভাষায় এটাকে উপস্থাপন করছে। সে কারণে এই মহাজনের নাওয়ের চেয়ে এই হাসন জানের রাজার এই নতুন উপস্থাপনাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে আর কি। এবং আমরা মনে হয় আরো কিছু নতুনত্ব, আরো কিছু সংযোজন দেখতে পাবো কেনেডি সেন্টার, যেহেতু এটা আমরা ওয়ার্ল্ড ক্লাস একটা মঞ্চে আমরা জিনিসটাকে পরিবেশন করছি, নাটকটাকে পরিবেশন করছি, এবং ভাষার ব্যাপার আছে এখানটাতে, তো স্পন্সরশিপের ব্যাপার আছে। আমরা বাংলাদেশে যেটা করি সেটা কিন্তু আমরা এখানে করতে পারি না, আমাদের এত যে অর্থ এখানটাতে সংলগ্ন থাকে। আপনি দুটো প্রযোজনাই দেখেছেন, প্রাঙ্গণে মোর এবং আমাদের একতারার প্রযোজনা, এবং আরো একটি নতুন প্রযোজনা আপনি দেখতে পাবেন কেনেডি সেন্টারে। সেই ক্ষেত্রে আমি শুনলাম আপনার কথা, এবং মিলন তুমি কি কিছু বলতে চাও কিনা এই ব্যাপারে? তুমি কি নতুনত্ব নিয়ে আসছো বা এই কম্প্রোমাইজ কিভাবে করছো? আমরা যে আপনি বললেন যেমন যে আমরা আসলে সত্যি এটাকে একটা বিশ্ব মঞ্চে নেওয়ার চেষ্টা করছি, ইন্টারন্যাশনালি একটা গ্লোবাল স্টেজে নেওয়ার চেষ্টা করছি বাংলাদেশকে বিশেষ করে, এবং মাধ্যমটা হচ্ছে শাকুর ভাইয়ের লেখা হাসন জানের রাজা। এর চাইতে তো আসলে গোল্ডেন অপরচুনিটি আর হতে পারে না, এত ভালো একটা নাটক আমরা বিশ্ব মঞ্চে নিয়ে যাব। তো সেই ক্ষেত্রে আমরা আগের চাইতে, আরো আগের দুটো পরিবেশনার চাইতে নাটকটির উপস্থাপনটা যেন নাটকের মতোই হয়, যেন স্পন্সর বেসড, বিগিনিং এর যে সময়গুলো আমরা স্পন্সরশিপ দিয়ে দেখাই, এবারে আমরা ওটাকে অত্যন্ত সীমিত করে নিয়েছি যাতে গ্লোবাল অডিয়েন্স বুঝতে পারে এটা আসলে একটা নাটকের অনুষ্ঠান, মিউজিক্যাল ড্রামা বা গীতল নাটক।
সেটা। আর নাটকটার অভিনয়ের ক্ষেত্রে আমরা অনেক টাইটনেস রাখার চেষ্টা করেছি, যাতে ক্যারেক্টার থেকে ক্যারেক্টারের যে ভেরিয়েশন বা ইন্টারাকশন গুলো যেন আরো টাইটার হয়। পাশাপাশি আমরা ভিজুয়ালস এর এফেক্টস আনার চেষ্টা করেছি, যাতে যে অডিয়েন্সের সামনে আমরা যখন একটা প্রেজেন্টেশন দিব ওই প্রেক্ষাপটটা যেন পেছনে আসার চেষ্টা করে, সেটারও আমরা একটা পরিবেশনা, সেটারও একটা কি বলবো প্রস্তুতি আমরা নিয়েছি। আর পাশাপাশি আমরা এটাতে ইংলিশে সাবটাইটেল রেখেছি দুভাবে। একটা হচ্ছে স্ক্রিনে আসবে সাবটাইটেল বিভিন্ন সিনে, নট দ্য এন্টায়ার ড্রামা, কিছু কিছু জায়গায় যেগুলো খুব ইম্পর্টেন্ট, মানুষকে দিক নির্দেশনা দিবে, জি দিক নির্দেশনা দিবে বিদেশিদেরকে। পাশাপাশি আমরা একটা প্যাম্পলেট রাখছি যেখানে নাটকটির ঘটনা প্রিন্টেড থাকবে, যাতে একটু ডিটেলড ভার্সন, যাতে যে কেউ স্ক্রিনে কোনো কিছু দেখলে বিদেশিরা যদি মনে করে যে আরেকটু ইনডেপথ জানতে চায়, তারা তখন তাদের প্যাম্পলেটটা খুলেও পড়তে পারবে নাটকটির ব্যাপারে। তো নাটকটির শেষেও আমরা হাসনের চলে যাওয়াটাকেও একটু ভিন্নভাবে রেখেছি। তো আশা করছি যে আগের দুবার পরিবেশনা যেটা হয়েছে, এবার যারা দেখবে তারা নতুন অনেক কিছু পাবে। নতুন কোরিওগ্রাফি অ্যাড হয়েছে নাটকটিতে, যেটা আগে নাটকে ছিল না। একটা নতুন কোরিওগ্রাফিও আমরা অ্যাড করেছি, যাতে যারাই আবার রিপিট আসবেন তারাও যেন নতুন কিছু নিয়ে যেতে পারেন, নতুন কিছু দেখে যেতে পারেন, সেটাই আমাদের চেষ্টা। ধন্যবাদ। আচ্ছা, আমরা তো একতারা সম্পর্কে মোটামুটি অনেক ধারণাই পেয়েছি। আমি একটু ফিরে যেতে চাই শাকুর মাজিদ আপনার কাছে। আপনার লেখালেখি, আপনার এই যে গবেষণা হাসন জানের রাজা, 1920 সালে, 1920 সালে ওনার জন্ম, 1920 সাল, আপনি এই যে তার সম্পর্কে যে তথ্যগুলো এখানে এনেছেন সেটা কোথায় পেয়েছেন, কিভাবে আপনি গবেষণা করেছেন? এবং আমরা সেই ক্ষেত্রে বলবো যে আপনি সিলেটের যে ফোক টাকে নিয়ে এসেছেন, আপনার আঞ্চলিক গানগুলোকে আপনি সংগ্রহ করেছেন, যেটা ওনার লেখা। উনি একজন গীতিকবিও ছিলেন, যদিও রাজা ছিলেন, অত্যাচারী শুনেছি, এবং পরবর্তীতে তার পরিবর্তন হয়েছে প্রেমের কারণে, মায়ের কারণে, এবং একজন দার্শনিকও ছিলেন। তো সেই সব কিছু চিন্তা করে আপনি কেন হাসন জানের রাজা এবং মহাজনের নাও আপনাকে উদ্বুদ্ধ করলো? এই যে দুটো জিনিস আপনি একদম বাংলার যে সেই ভেতরে, শেকড়ের ভেতর থেকে যে তুলে নিয়ে আসলেন আমাদের জন্য, নতুন প্রজন্মের জন্য, আমরা এখন যারা শুনছি দেখছি তাদের ছাড়াও এটা নতুন প্রজন্মের জন্যও রেখে যাচ্ছে। তো কেন আপনার এই দুটো বিষয় নিয়ে আপনার গবেষণা করার ইচ্ছেটা কেন হলো, লেখালেখি করার ইচ্ছেটা কেন হলো? আমার শুরু হয়েছিল শাহ আব্দুল করিমকে নিয়ে। আচ্ছা, এটা ঘটনা হচ্ছে যে 2002 সালে আমি একটা ভিডিও ক্যামেরা কিনি। এই ভিডিও ক্যামেরা কেনার পরে আমি যার সাথে দেখা হয় তার ছবি তুলে রাখি। আমার মনে হলো যে আমি আজকে যদি তার ছবি তুলে তার কথা তুলে রাখি, তাহলে পরের সময়ের জন্য এটা কাজে লাগতে পারে কারো না কারো। এই বিবেচনায় ছোটবেলা গান শুনেছিলাম শাহ আব্দুল করিমের এই ইয়ের মধ্যে, টেপ রেকর্ডারের মধ্যে। আমাদের গ্রামে তিনি এসেছিলেন গান গাইতে, কিন্তু সেই আসরে আমি তখন ছোট, আমার 11-12 বছর বয়স। আমাকে রাতের বেলা ওই আসরে আমাকে যেতে দেয়া হয় নাই বাড়ি থেকে, আমি আই ওয়াজ নট পারমিটেড। এর বহু বছর পরে, অন্তত এর 30 বছর পরে বা আরো বেশি সময় পরে, তা তো বটেই 40 বছর পরে হবে না, এরকম 30-40, আমার যখন স্বাধীনতা, আমি যেখানে ইচ্ছা যেতে পারি, এই 2003 সালে আমি একবার মনে করলাম যে আমি এই লোকটাকে দেখে আসি যার গান আমি শুনেছিলাম ছোটবেলায়। প্রথম দর্শনের পরে আমি একদিনের জন্য তার কাছে গিয়েছিলাম, কিন্তু গানগুলো রেকর্ড করে নিয়ে আসার পরে আমার তখন মনে হয়েছিল যে এই লোকটাকে আমার আরো বেশি জানা দরকার। 2003 সালে শুরু করেছিলাম, 2009 সালে তার মৃত্যুর পরের দিন পর্যন্ত এই 7 বছর সময় আমি তাকে অনুসরণ করি আমার ক্যামেরা দিয়ে, এবং এরপরেই আমি একটা নাটক লিখি, মহাজনের নাও। তো শাহ আব্দুল করিমের কাজটা যখন করি, তখন আরো দুজন বাউলকে একই সাথে আমি তাদের বাড়িতে যাই। একজন হচ্ছে রাধা রমন, আরেকজন হচ্ছে হাসন রাজা।
রাধারমন মারা গেছেন, হাসন রাজাও মারা গেছেন। রাধারমনের বাড়িতে কিছুই নাই, এটা অন্য কাহিনী। হাসন রাজার বাড়িতে আছে অনেক কিছু। তাদের জাদুঘরে যাই, আত্মীয় স্বজনদের সাথে কথা বলি। এবং একদিন আমি একটা নৌকা নিয়ে এক জেলের লিটারালি একজন জেলের নৌকার উপরে উঠে যাই। বলি উনি হাওরে মাছ ধরতে যাবেন, আমি বলি আমারে নিয়ে যান আপনি সাথে। তো উনি আমাকে নিয়ে গেলেন, বলে আপনি ফিরবেন কখন? বলে ফেরা নিয়ে আপনি চিন্তা করবেন না, আরেকটা নৌকা যখন ওই দিক থেকে ফিরবে আমি তার সাথে চলে আসবো। যেতে যেতে সেই মাঝির সাথে আমি গল্প করি। মাঝি বলে হাসন রাজা কিন্তু দেখা যাইতো উনি এই হাওরে আসতো। আমি বললাম কে দেখেছে? বলে আমার বাপ শুনেছে। ওনার বাবা দেখেন নাই, বাবাও শুনেছেন, অনেকেই শুনেছে। কে দেখেছে এটা কেউ তারা মনে করতে পারে না। হাসন রাজা কোনো কোনো জ্যোৎস্নার রাতে চলে আসে। ঠিক এই কাহিনীটা, এই কথাটা শোনার পরে আমার মাথার মধ্যে একটা গল্প এলো যে সে এই 2-3 দিন পরে জ্যোৎস্না আছে, আমি যদি এখন একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দিই যে অমুক তারিখে হাসন রাজাকে দেখা যাবে, তাহলে কিন্তু দলবল চলে আসবে এরকম একটা জিনিস নিয়ে। আসতে পারে, নাও আসতে পারে। এটা মিথ, পুরোপুরি একটা মিথ। এই মিথটাকে কেন্দ্র করে এবং ওই দিনই আমার মনে হয়েছিল আচ্ছা আমি যদি হাসন রাজাকে পেতাম তাহলে আমি তার বিরুদ্ধে যে সকল অভিযোগগুলো আছে এগুলো আমি কিভাবে তিনি খণ্ডন করতেন। তার বিরুদ্ধে প্রধানত অভিযোগ ছিল যে তিনি অত্যন্ত নারী ঘেঁষা ছিলেন, ফ্ল্যামবয়েন্ট টাইপ প্লে বয়, এবং এই ধরনের মানে পুরুষের এরকম স্বভাব হয়ে থাকে যখন তাদের অঢেল সম্পত্তি হয়ে যায়। এবং হাসন রাজাকে নিয়ে আমি পড়া শুরু করলাম। বাজারে পেলাম, আমার সংগ্রহে এখনো আছে 23টা বই, এখনো আছে 23টা বই। প্রত্যেকটা বই আমি পড়া শেষ করলাম। কেউ কেউ হাসন রাজার বিরুদ্ধাচরণ করে লিখেছে, কেউ কেউ পক্ষে লিখেছে। আত্মীয় স্বজনদের মধ্যেও দেখলাম যে নানা রকমের একই তথ্য দুই আত্মীয় দুই রকম লিখছেন। তারপর সেগুলোর ক্রস চেক করলাম এবং তারপরে আমি একটা কনক্লুশনে দাঁড়ায় ফেললাম যে আমি এখন পরিপূর্ণ হাসন রাজাকে চিনে ফেলেছি। এইটুকুর পরে আমি যেন হাসন রাজাকে দেখতে পেলাম। যখন নাটকটা লেখা শুরু করি আমি তাকে ভিজুয়াল করছি এবং তিনি এজ ইফ রিমান্ডে আছেন আমার কাছে। তার কাছে কোনো অস্ত্র নাই, তার কাছে কোনো ক্ষমতা নাই। সে আমাকে কোনো, তার আমলে যদি আমি থাকতাম, উনি যদি জমিদার হতেন আর আমি যদি আরেক জমিদারের পুত্র না হতাম, তাহলে হয়তো আমার সাথে সাথে আমার মৃত্যুদণ্ড দিয়ে দিতে পারতো। তিনি এমনও করেছেন, কোন লোকের স্ত্রীকে তার পছন্দ হয়েছে, ওই লোককে তিনি হত্যা করেছেন, করে তার স্ত্রীকে বিধবা করেছেন, সেই বিধবা স্ত্রীকে তিনি বিয়ে করেছেন। এরকম ছিল বহু কাহিনী। তাহলে তার এই নারী ঘেঁষা হওয়ার কারণ কি ছিল এবং তার জীবন এবং জগতের যে এই অঢেল সম্পত্তি, মানে হাসন রাজার দুই পক্ষের জমিদার, একটা হচ্ছে তার বাপের জমিদারি, বড় ভাই আর বাপ দুজন চালাতো। একই সময়ে 40 দিনের ব্যবধানে বড় ভাই এবং বাপ দুজন মারা গেল। সে একমাত্র ছেলে। এই বিশ্বনাথ অঞ্চলের জমিদারি হাসন রাজা পেয়ে গেল। তারপর ওর মাকে তার বাবা বিয়ে করে যখন, তখন ওই মা ছিলেন জমিদার। এই মার মৃত্যুর পরে, বাবার মৃত্যুর পরে, ভাইয়ের মৃত্যুর পরে দুই অঞ্চলের জমিদার 17 বছর বয়সে যদি একজন লোক 5 লক্ষ বিঘার জমিদারি পেয়ে যায়, তাহলে তার কাছে জগৎ কি হতে পারে এবং এ ধরনের একজন ফ্ল্যামবয়েন্ট মানুষের 50 বছর বয়স পর্যন্ত কিরকম জীবন থাকতে পারে, আমি সেগুলো আমার মতো করে উপস্থাপন করি বেসড অন দ্য স্টাডিজ আই মেড অন হাসন রাজা। তার জীবনটা আমার কাছে পুরো মুখস্থ হয়ে যায় আর কি। এরপরে আমি যখন লিখতে থাকি, একের পর এক তার জীবনের ঘটনাগুলো আসে আমার কাছে এবং তিনি তার পক্ষ থেকে ডিফেন্স করেন। এই ডিফেন্সের জায়গাটাই আমি আসলে পুরো নাটকটার মধ্যেই কিন্তু তাই আছে। টোটাল নাটকটাই ইন্টারোগেশন, একটার পর একটা নানা রকমের প্রশ্ন তাকে নিয়ে করা হয়। আমার কাছে সবচেয়ে অবাক যেটা লেগেছিল যে হাসন রাজাকে নিয়ে এখন হাসন রাজার পঞ্চম পুরুষেরা বা চতুর্থ পুরুষেরা এত অহংকার, উচ্চাসা এবং পজেসনেস দেখান,
তার প্রথম উত্তরাধিকারী যারা ছিলেন তাদের কাছে তিনি সেটা পান নাই। তার মৃত্যুর পর তার সন্তানেরা তার বই টই সব ছুঁড়ে ফেলেছে, শুধু দলিল দস্তাবেজগুলো তারা দেখেছে। আর সমস্ত তার 2টা বই ছিল হাসন রাজার, এই 2টা বইয়ের কোনো অস্তিত্ব তার সন্তানদের কাছে ছিল না, তার কোনো উত্তরসূরিদের কাছে ছিল না, তার পরের প্রজন্মের কাছেও ছিল না, এবং এই লোকটা লস্ট হয়ে গিয়েছিল। সেই যদি 1963 সালে আশরাফ সিদ্দিকী প্রথম হাসন রাজার নামে একটা উৎসব করেন, তাহলে কি তার নিজের স্বজনদের জন্য সে আসলে কি ছিল? এই যে সম্পদ মানুষকে কি পরিমাণ সংসার বিমুখ তার করে থাকে, হ্যাঁ, এই সম্পদ যে কি পরিমাণ কাল ছিল হাসন রাজার জন্য, এবং এই সম্পদের জন্যই সে রাজা, আবার এই সম্পদের জন্যই সে আরেক রকমের জিনিস। তো এই মানুষ কিভাবে একসাথে গিয়ে ট্রান্সফর্ম করে, কি কারণে তার ভেতরে এই বোধ জন্ম নিল, এবং এক সময় সে বলেই ফেললো যে আয়না দিয়া সাইয়া দেখি ফাকনা চুল আমার, ঘর বাড়ি বালা নাই আমার। তো এই কি ঘর বানাইমু আমি শূন্যেরও মাজার, এই যে কি ঘর বানাইমু আমি শূন্যেরও মাজার, এই কথা যখন কেউ বলতে পারে, এই রিয়েলাইজেশনটা তার সেই সময় হয় নাই। এই যখন হাটে মাঠে কুঞ্জবন যেখানে যা পেয়েছে সবাইকে নিয়েছে, কোনো বাছ বিচার করে নাই, এই রিয়েলাইজেশন গুলো তার হয়েছে। এই কনফেশনটা সে আসলে আমার কাছে দিয়েছে। এটা হচ্ছে লেখক হিসাবে আমার সেই স্বাধীনতাটা আমি নিতে পেরেছি। কারণ হচ্ছে এখানেই এটাই আমার, ধরেন আমি হাসন রাজার ইভেন আব্দুল করিমের যে সংলাপগুলো মহাজনের নামে সবাই শুনেছে, আব্দুল করিম বলেছেন, আব্দুল করিম জীবনে কখনো এই কথা বলেন নাই। আমার মনে হয়েছে যে আব্দুল করিম এটা বলতে পারেন। হাসন রাজাকেও আমার মনে হয়েছে যে হাসন রাজা কি বলতে পারতেন, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, রাদার দেন তিনি কি বলেছিলেন সেটা। খুব চমৎকার স্ক্রিপ্টটা হয়েছে, যেটুকু আমরা দেখতে পেয়েছি, এবং আশা করছি যে আবার এর চাইতে আরো একটা সুন্দর পরিবেশনা, আরো গোছানো, আরো উন্নত আন্তর্জাতিক মানের একটা পরিবেশনা আমরা কেনেডি সেন্টারে দেখতে পাবো। আপনাকে একটি বিষয়ে এখানে জানিয়ে রাখছি, খুব ভালো লাগলো। গুগল যখন সার্চ করতে গেলাম, আপনি হাসন জানের রাজা দিলে অথবা কেনেডি সেন্টার দিলে, সেখানে এখন হাসন জানের রাজা 2য় নাম্বারে দেখা যাচ্ছে। ওটা আপনি যখন যাবেন আপনি দেখতে পাবেন ওখানটাতে হাসন জানের রাজা দেখা যাচ্ছে। এটা আপনার জন্য অনেক গর্বের ব্যাপার, এবং একতারা অবশ্যই, এবং বাঙালি হিসেবে আমরাও সেটা অনুভব করছি। হাসন জানের রাজার যে প্রেমিক পুরুষ ছিলেন, এবং তার একটিতে আমাদের প্রেমিকা হিসেবে আমরা দেখতে পাবো প্রজ্ঞাকে। প্রজ্ঞা অভিনয় করেছে। প্রজ্ঞা, আমরা তো এতক্ষণ ধরে শাকুর ভাইয়ের কথা শুনছিলাম, মিলনের কথা শুনছিলাম, তুমি একটু তোমার অনুভূতি বলো, তুমি এখানে অভিনয় করতে গিয়ে তোমার কাছে কেমন লেগেছে? একটু আগে থেকে বলি, শাকুর ভাই সে সময় বলছিল যে তার সাথে শাহ আব্দুল করিমের প্রথম দেখা কিভাবে হয়েছে। আমার পরম সৌভাগ্য, ওটা 2001 শুরুর শীতের সময়, বা 2000 সালের শেষে শীত আর কি, মাঘ মাসের 10 তারিখ, বিক্রমপুরের হলদিয়া গ্রামে উনি, যেটা কবির লড়াই হয় রাতের বেলা, তো সেখানে ননী ঠাকুরের সাথে করিম বয়াতির কবির লড়াই আমি নিজে দেখেছিলাম। কি অসাধারণ অনুভূতি! যে অনুভবটা আমি নিজে যতটুকু না করেছি, শাকুর ভাইয়ের হাত ধরে মহাজনের নাওয়ের মঞ্চে উঠে আমি প্রথম মনে হয় রিয়েলাইজ করলাম যে আমি ওখানে চলে গেছি। উনি হচ্ছে সে ধরনের একজন নাট্যকার যিনি মানুষকে তার নিজের জীবনে পার করার সময় যা করেছে সেই অনুভূতিটাকে সেই সময়ের চেয়ে বেশি জীবন্ত করে তুলতে পারে। আমি স্টেজে মহাজনের নাও থেমে শেষ হওয়ার আধা ঘন্টা পরে একটা ইন্টারভিউর জন্য কথা বলবো, আমি কথা বলতে পারিনি, কারণ আমি ক্যারেক্টার থেকে বের হতে পারিনি। কথক নাম্বার 3 ছিলাম আমি, কথক 3।
এখন পর্যন্ত বলা যাবে না অনেক কিছুতে, মানুষের খুব সিক্রেট কিছু পাসওয়ার্ড জাতীয় সবকিছু, ওনার এই সৃষ্টিকে ঘিরে আমার অনেক কিছু। তো ওনার এই ক্যারেক্টারটা করতে যে ভীষণ ভিন্ন ক্যারেক্টার মহাজনের নাওয়ে যখন করছি আর যখন হাসুন জানের রাজায় করছি, দুটোর মধ্যে একটা মিল আছে যে ফোক নাটকে কথক বলে বা ন্যারেটার বলে থাকে। তো হাসুন জানের রাজায় আমি কখনো পিয়ারি ক্যারেক্টার, কখনো আমি ন্যারেটার, কখনো আমি নৌকোর আরোহী, এক এক সময় এক একটা। যেহেতু ওনার কল্পনায় তৈরি, ওরকম আমরা কল্পনার ভেতরে খুব সাবলীলভাবে এক একটা ক্যারেক্টারের মধ্যে যেতে পেরেছি এবং দর্শককে আমাদের সাথে নিতে পেরেছি। শুধু যে ফোক নাটক আঞ্চলিক ভাষায় তা না, কিন্তু ফোক নাটকের কিছু গঠনগত বিষয় থাকে যেখানে কিনা আমরা একদম রেকর্ডেড ভার্সন, গান বাজনা, মিউজিক, হ্যান্ডস নিয়ে কাজ করি না। জীবন্তভাবে সবাই আমাদের গ্রামের আদি নাটকগুলোতে যেমনি পেছনে বসে হারমোনিয়াম বাজাচ্ছে, আরেকজন গান গাইছে, এই পুরো জিনিসটাকে নিয়ে আমরা মঞ্চে। সুতরাং এরকম একটা জীবন্ত অনুভূতি নিয়ে মঞ্চে আসা, যেটা শাকুর মজিদ ভাইয়ের হাত ধরে এবং পুরোপুরি এবারেরটা ভিন্ন পরিসরে, আমরা এটাকে আন্তর্জাতিক মানে আনার জন্য, ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারকে ভাঙার জন্য কাজ করেছি, কিন্তু আমাদের শেকড় থেকে দূরে যাইনি। শেকড়ের থেকে আমরা করেছি। আমাদের অহংকার যে শাকুর মজিদের মতো নাট্যকারের হাত ধরে করতে পারছি, একতারার সাথে করতে পারছি, তার চেয়ে বড় কথা কেনেডি সেন্টারে আমরা এবার অ্যাকচুয়ালি একতারাকে নয়, বাংলাদেশকে উপস্থাপন করছি। অহংকারের একটা মুহূর্ত এখন আমাদের জন্য। এই প্রসঙ্গেই আসতে চাচ্ছিলাম। খুব সুন্দর বললে প্রজ্ঞা, খুব সুন্দর বললে। ওনাকে খুব সুন্দর করে তুমি তুলে ধরলে, ধারণ ওনার যে ক্ষমতাটা, উনি যে মানুষটা, যে শিল্পী উনি, এবং তোমরাও এটাকে খুব সুন্দর করে এঁকেছো। উনি যেমন করে এঁকেছে তোমরা সেটাকে খুব সুন্দর করে আমাদের সামনে উপস্থাপন করেছো এবং বললে যে বাংলাদেশকে তোমরা নিয়ে আসবে কেনেডি সেন্টারে। আমরা ইতিমধ্যেই জেনেছি না যে আমাদের বাংলাদেশের যে শাড়ি, একতারার পক্ষ থেকে বলা হয়েছে যারা আসবেন তারা যেন বাংলাদেশের শাড়ি পরে আসেন, অর্থাৎ জামদানিকে আমরা ওখানে উপস্থাপন করব। আমরা আরেকটি বাংলাদেশকে ওখানে দেখতে। মিলন, আমরা দুজনের কথাই তো শুনলাম, শাকুর মজিদের কথা শুনলাম, নাট্যকার, এবং আমাদের একজন অভিনেত্রী এখানে বসে আছে, তার কথা শুনলাম। পরিচালক হিসেবে তুমি যদি আরেকটু কিছু অ্যাড করতে চাও এখানে। এখানে আসলে অ্যাড করবার কিছুই নেই, শুধু এটুকুই বলবো যে আপনারা আসুন, দেখুন, যারা দেখেছেন তারাও আবার নতুন করে আমাদেরকে দেখেন। আমি বলবো যে নাটকটাকে যতবার আমরা রিহার্সেল করি ততবারই যেন আমাদেরকে আবার নতুন করে খুঁজে পাই, মনে হয় যেন আমরা আরো এর গভীরে যাবার চেষ্টা করি, খুঁজতে চেষ্টা করি হাসন রাজার অন্তরাত্মাকে শাকুর ভাইয়ের লেখার মাধ্যমে। আসলে ওনার লেখা, আমি ওনাকেও বলেছি, সবাইকেও বারবার বলি যে অসাধারণ সৃষ্টি। প্রতিটি লাইন, যেভাবে প্রতিটি শব্দের ব্যবহার উনি যেভাবে করেছেন, আমরা যখন পড়তে যাই বা ওটাকে ধারণ করতে যাই, আমরা আসলে যে ফিলিংস এর ভিতর দিয়ে যাই সেটা আমরা হয়তো বা বহিঃপ্রকাশ আমাদের ক্যারেক্টারাইজেশনের মাধ্যমেও হয়ে ওঠে না। ওনার লেখা এত এত পাওয়ারফুল। আমার দেখা বাংলাদেশের আমি মনে করব সর্বশ্রেষ্ঠ লেখক উনি নাটকের ক্ষেত্রে। এটা আমার অভিমত। একটু বেশি বলে ফেলছো। বেশি অনেক নাটকই আমি দেখেছি, মঞ্চের নাটক দেখেছি ইউটিউবের মাধ্যমে, কিন্তু লেখায় মানে যেভাবে আপনি গাঁথেন একটা লাইন থেকে আরেকটা লাইন, একটা ক্যারেক্টার থেকে একটা ক্যারেক্টার ইন্টারাকশন, আমি দেখিনি, আমি পার্সোনালি দেখিনি। আমি সেই জন্যই এটা বলছি, নির্দ্বিধাই বলছি। এটা আমি ওনাকেও বলেছি, দ্যাটস হোয়াট আই পার্সোনালি ফিল। আমরা অত্যন্ত অনার্ড যে শাকুর ভাই আমাদেরকে নাটকটি করবার সুযোগ দিয়েছেন। পাশাপাশি প্রাঙ্গণে মোড় ওনারাও আমাদেরকে তাদের কিছু টেকনোলজি বা সাউন্ড ব্যাকট্র্যাক, সাউন্ড ট্র্যাক এগুলোর মাধ্যমে সহযোগিতা করেছেন, তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা। পাশাপাশি এখানে যারা বাংলাদেশি এখানে এবং বিশ্বজুড়ে রয়েছেন তাদের প্রতি তো অবশ্যই আপনাদের সমর্থনেই আমরা বারবার আপনাদের সামনে
আসছি। ধন্যবাদ। এটি একটি অনবদ্য সৃষ্টি আপনার। আমরা এটাকে ঠাকুরমার ঝুলি, যেটা রূপকথার গল্প, যেহেতু আমরা ছিলাম না, গবেষণা করেছেন আপনি, অনেক কিছু এনেছেন, কিন্তু এটাকে আমরা রূপকথার গল্পের মতো করেও আমরা এটাকে দেখতে পারি, তাই কি? এবং যেহেতু মঞ্চ নাটক আপনি অনেক পরিশ্রমের পর একদম আপনি ঠিক জায়গায় বলছেন। রূপকথার গল্পের যে স্ট্রাকচার, এই নাটকের স্ট্রাকচার একই স্ট্রাকচার, মানে ফ্যান্টাসির, মানে লিটারেচারের জনরা, ফ্যান্টাসির যে জনরা, এটা সেটার মধ্যে পড়ে। রূপকথার গল্পগুলো তাই। অনেক ধন্যবাদ শাকুর মজিদ। আমরা আসলে আজকের পর্বটা হাসান জানের রাজাকে যে কেনেডি সেন্টারে নিয়ে যাচ্ছি সেটার উপরেই ভিত্তি করে আজকের এই পর্বটার জন্য আমন্ত্রণ জানিয়েছিলাম আপনাকে। আপনাকে নিয়ে অনেক কথা বলার আছে, আপনাকে নিয়ে অনেক কথা শোনার আছে, দর্শকদের জানানো আছে। সেটির জন্য কবিতার সাথে আপনাকে আগাম আমন্ত্রণ জানিয়ে রাখলো। আপনাকে নিয়ে আমরা একদিন কথা বলবো শুধুমাত্র শাকুর মজিদ এবং তার কৃতি নিয়ে। তো আজকে আমরা বিদায় নিব। আজকের খুব ভালো লাগলো, অনেক ধন্যবাদ আপনাকে। এবং মিলন, প্রজ্ঞা, তোমরা যদি কিছু বলেই বিদায় নিতে চাও, তোমাদের কবে এটা অনুষ্ঠিত হচ্ছে এবং পুরো ডিটেলটা একটু দিয়ে দাও দর্শকদের জন্য। এবং আমরা জেনেছি এর মধ্যে যে এটা সোল্ড আউট, তারপরেও কিছুটা যদি বলতে চাও। শাকুর মজিদ ভাইয়ের হাত ধরে আমাদের একতারার নাট্য গ্রুপ হিসেবে আত্মপ্রকাশ, আসলে এর আগে করতাম নাটিকা বা, সেটা তো তার হাত ধরে এখন আমরা হাসন জানের রাজাকে নিয়ে যাচ্ছি আমাদের প্রতিদিনের যেসব পরিসরে নাটক করি সেই গণ্ডি পেরিয়ে কেনেডি সেন্টারের মতো এরকম সম্মানজনক একটা অবস্থানে আপনাদের সবাইকে সাথে নিয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে। যে অনুষ্ঠানটা ইতিমধ্যে কেনেডি সেন্টারের সোল্ড আউট শো, আমরা আগামী সেপ্টেম্বরের 28 তারিখ মঞ্চায়ন করতে যাচ্ছি আপনাদের সবাইকে সাথে নিয়ে। শাকুর মজিদের মতো এরকম পাঞ্জিরিকে ফলো করে আমরা যাব সাথে। আপনাদের সবাইকে আমাদের নৌকোর আরোহী হওয়ার আমন্ত্রণ রইল। আমি কৃতজ্ঞ একতারার কাছে যে আমার এই সামান্য লেখাটাকে তারা এরকম বৈশ্বিক পরিমণ্ডলে উপস্থাপন করছেন, আমাকে ধন্য করেছেন। আমার কৃতজ্ঞতা এই দলের প্রতি। আমি বলবো তো আমরা কৃতজ্ঞ আপনাকে পেয়ে, আপনার কাজ করার সুযোগ পেয়ে, আর পাশাপাশি আজকের অনুষ্ঠানে কবিতার সাথে, অনুষ্ঠানটির সাথে সম্পৃক্ত থাকতে পেরে, প্রচার মাধ্যমটা ব্যবহার করে অনেকের কাছে আমাদের কথা ছড়িয়ে দেবার একটা মাধ্যম যে কবিতা ভাবি করে দিয়েছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আশা রাখছি সবার সাথেই দেখা হবে আগামী 28 সেপ্টেম্বর সন্ধে 7:30টায় ক্যান্ডি সেন্টারে। অনেক ধন্যবাদ শাকুর মজিদ। আবারও বলছি, আপনার যে লেখনী, যে শক্তি, যে চিন্তা গুলোকে আপনি কাজে লাগাচ্ছেন, সেটি যেন আরো আমরা ভবিষ্যতে আপনার কাছ থেকে আরো মহান সৃষ্টি দেখতে পাই, যেগুলোকে আমরা আবার পরবর্তী প্রজন্মের জন্য দিয়ে যেতে পারবো। এবং ধন্যবাদ কবিতার সাথে আপনি সময় দিয়েছেন সেজন্য। ভবিষ্যতে আবারও কথা বলার ইচ্ছে প্রকাশ করছে আপনার সাথে। একজন শাকুর মজিদকে কবিতার সাথে আমরা উপস্থাপন করতে পারবো সে বিষয়ে আমি আশা প্রকাশ করছি। আর শুভকামনা একতারার জন্য, মিলন এবং প্রজ্ঞা, এবং অবশ্যই হাসান জানের রাজা। এটি যেন একটি আপনার কাছে আমার অনুরোধ, এই নাটকটা দেখার পরে আপনি এই নাটকের একটা রিভিউ দেবেন আপনার চ্যানেলে। অবশ্যই অবশ্যই, হ্যাঁ, সেটা তো আমার অবশ্যই দেব। এবারে শুনবো আপনার